অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তো এই খবরটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে জুড়ে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো যা সেনাপ্রধান সেদিন গোপন বৈঠকে বলেছিল। এবং সেনাপ্রধানের এই ভার্সনটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের ক্ষতি এই সেনাপ্রধান চাইছে না। মোহাম্মদ ইউনূস সরলেই আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষের যে লাভ তা কিন্তু সেদিন গোপন বৈঠকে সেনাপ্রধান পরিষ্কারভাবে বুঝে যান। এবং গোপন বৈঠকে সেই খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনূস বুঝে যান তার সরে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা এবং তার ভাওতাবাজি আন্তর্জাতিক স্তর অলরেডি ধরে ফেলেছে। এবং তিনি সংস্কারের যেরকম ভাওতাবাজি তিনি দিয়েছেন আদতে কিছুই তিনি করতে পারছেন না, তা কিন্তু আজকে সাধারণ মানুষও বুঝে গেছে। একটু আগে একটি প্রেস কনফারেন্স দেখলাম যেখানে মোহাম্মদ ইউনূসের এক শাগরেদ বলছেন আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল তিনটে। 1 নম্বর সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো নির্বাচন। এবার এই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে এই নির্বাচন আলটিমেটলি তিনি কবে করাতে চাইছেন এবং সত্যি কি তিনি নির্বাচন করাতে চাইছেন? কারণ সংস্কার এবং বিচার কোনোটাই তিনি করতে পারেননি। তাহলে কি ধরে নেওয়া যায় যতদিন না অবধি সংস্কার হচ্ছে, যতদিন না অবধি বিচার হচ্ছে, ততদিন অবধি বাংলাদেশের নির্বাচন হবে না? অর্থাৎ তারা কিন্তু ফের একবার সাধারণ মানুষকে গুমরা করার চেষ্টা করছেন। সেনাপ্রধান গোপন সেই বৈঠকে 10 থেকে 12টি এমন পয়েন্ট বলেন যার ফলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সেই শাগরেদরা কিন্তু বিপদে পড়ে যায়। কোন কোন পয়েন্ট বলে আপনারা অত্যন্ত বিচার বিবেচনার সঙ্গে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন সেনাপ্রধান আসলে কি চাইছেন, মোহাম্মদ ইউনূস আসলে কি চাইছেন। সেদিন সেই মিটিংয়ে, গোপন মিটিংয়ে, যেটি সেনাপ্রধান এবং তার ঘনিষ্ঠ একাধিক উচ্চপদস্থ সেনাকর্তাদের নিয়ে তিনি করেছিলেন, সেখানে প্রথম পয়েন্টে সেনাপ্রধান সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য। 2 নম্বর তিনি বলেছেন এখন সময় এসেছে এ দেশের সরকার পরিচালনা করবে কোনো রাজনৈতিক দল এবং এই সরকার পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের হাতে তুলে দেবে। দেখুন ভারতবর্ষ কিন্তু একদম এই কথাটিই বলে নির্বাচিত সরকার না আসা অবধি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না ভারতের। ভারতবর্ষের সেনাপ্রধান কিন্তু একই কথা বলেছেন। অনেক বিশেষজ্ঞ ভারতের ভার্সনের সঙ্গে এই ভার্সনের কাকতালীয়ভাবে মিল পাচ্ছেন। কিন্তু এটা ঠিক যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের গ্রহণযোগ্যতা কিন্তু কোনো অবস্থাতেই বাড়বে না। সেনাপ্রধান বুঝেছেন, তাই তিনি এই গোপন বৈঠকে কথাবার্তাগুলো বলেছেন। 3 নম্বর তিনি বলেছেন করিডোর, বন্দর ও অন্যান্য নীতিগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালনা হবে এবং তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এই বন্দর, করিডোর কিংবা আরো আনুষঙ্গিক যে সংবিধান পরিবর্তনের মতো বিষয়গুলো আছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারভুক্ত নয়। তারপরে বলেছেন সেনাপ্রধান বলেন এই মুহূর্তে কোনো করিডোর বাংলাদেশে হবে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের আসল রহস্যটা কিন্তু সেনাপ্রধান ধরে ফেলেন যে আমেরিকাকে তিনি করিডোর দেবেন, মানব করিডোর দেবেন, সেই করিডোর দিয়ে আমেরিকা আরাকান আর্মিদের কাছে অস্ত্র পৌঁছাবে এবং তিনি আমেরিকার ক্লোজড গিয়ে ক্ষমতা দখলের জন্য ফের একটুখানি বোনাস মার্ক নিয়ে যুদ্ধে নামবেন। এই ফন্দিটা সেনাপ্রধান বুঝে যান। 4 নম্বর সেনাপ্রধান বলেন এমন সিদ্ধান্ত যা মানবিক এবং কৌশলগত করিডোর তা একমাত্র নির্বাচিত সরকারেরই দায়িত্ব। কোনো বিদেশি শক্তি এ বিষয়ে কোনো কথা বলবে না এবং কোনো বিদেশি শক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো বিদেশি দূতাবাস থেকে বা কোনো গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। কোনো বিদেশি শক্তির কোনো লোক আমাদের দেশে আসবেন, হঠাৎ করে কিছু কথাবার্তা বলবেন এবং তাদের দেশে ফিরে যাবেন, এর সেনাবাহিনী মেনে নেবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এর ব্যাপ্তি কি আপনারা বুঝতেই পারছেন। পরবর্তী পয়েন্ট 5 নম্বর পয়েন্টে বলেন 4 ডিসেম্বর 2025 এর মধ্যে নির্বাচন করতে হবে এবং 1 জানুয়ারি 2026-এ বাংলাদেশের নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে। এটাই সেনাপ্রধান এবং সেনাবাহিনী সেই মিটিংয়ে চান। পরবর্তীকালে তিনি বলেন কিছু ব্যক্তি হঠাৎ করে বিদেশ থেকে আসে এবং বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে তারা নিজের বক্তব্য প্রকাশ করে এবং নিজের মত অনুযায়ী এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছে শেষ 8 মাস। এমনকি কাজ হয়ে গেলে সেই সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে যায়। আজকের পর থেকে এই রকম কোনো কিছু বাংলাদেশে হবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি জাতিসংঘের প্রধান, তিনি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী সদস্য, এদের এই দেশে আসা নিয়ে, বাংলাদেশে আসা নিয়ে কিন্তু পরিষ্কার মতভেদ
মোহাম্মদ ইউনূসের সঙ্গে পোষণ করেন এই মিটিংয়ে। 7 নম্বর পয়েন্টে বলা হয়, কেন জুলাই আগস্টের রিপোর্টের কথা, জাতিসংঘের রিপোর্টের কথা সেনাবাহিনীকে জানানো হয়নি। এ বিষয়ে জাতিসংঘকে সেনাবাহিনী জিজ্ঞাসা করলে জাতিসংঘ বলেন আপনাদের সরকার সবকিছুই জানে। এরপরেও সরকার কোনো অবস্থায় সেনাবাহিনী বা সেনাপ্রধানকে সেই জাতিসংঘের রিপোর্টের কথা জানায়নি। কেন? সেই জাতিসংঘের রিপোর্টে কি ছিল? একমাত্র ভারতের মিডিয়া হয়ে আমি সেই খবরটি করেছিলাম, যেখানে জাতিসংঘের রিপোর্টে ছিল জাতিসংঘ পরিষ্কারভাবে শেখ হাসিনা পরবর্তী 15 থেকে 20 দিন নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি সেই রিপোর্টে ছিল একজন মেয়ে যিনি ধর্ষণের ভয়ে পুলিশের কাছে গেছে, কিন্তু পুলিশ তাকে প্রোটেকশন অবধি দেয়নি। সেই রিপোর্টে বলা ছিল অনেক নিরীহ পুলিশ কর্মীকে উল্টো করে ঝুলিয়ে প্রহার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এমনকি নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে। সেই রিপোর্টের কথা জাতিসংঘের সেই রিপোর্টের 6 নম্বর অনুচ্ছেদ এখনো কিন্তু বাংলাদেশের মানুষ জানতেই পারেনি। সেই রিপোর্টের কথা এখানে সেনাপ্রধান উল্লেখ করেছেন এবং বলেছে রাষ্ট্রসংঘ যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট কি সেনাবাহিনীকে পাশ কাটিয়ে যেতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের কি সেই এখতিয়ার আছে? সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজনৈতিক সব সমস্যা এবার থেকে রাজনৈতিক সরকারের মাধ্যমেই সমাধান করতে হবে। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার তো রাজনৈতিক কোনো সরকার নয়, এবার থেকে রাজনৈতিক সরকারকেই দায়িত্ব নিতে হবে। এমনকি তিনি এটাও বলেছেন মোহাম্মদ ইউনূস ভালো মানুষ, কিন্তু দেশ চালানোর পক্ষে অনুপযুক্ত, অযোগ্য, কারণ তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতাই নেই। এবং কার্যত মোহাম্মদ ইউনূসের অনভিজ্ঞ অ্যাটিটিউডের জন্যই আজকে দেশের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের বিপর্যয় নেমে এসছে বলে সেদিন গভীর রাতে সেই মিটিংয়ে কিন্তু সেনাপ্রধান এবং সেনাবাহিনী সহমত পোষণ করেন। পরবর্তীকালে তিনি বলেন আমার কোনো রাজনৈতিক ইচ্ছা কিংবা উচ্চাভিলাষ নেই, আমি এখনো প্রমোশনের কথা ভাবি না। এমনকি সেনাবাহিনীর অনেকের পক্ষ থেকেই প্রমোশনের চাপ আসছে এবং রাজনৈতিক চাপ কেন প্রমোশনের জন্য আসবে সেই প্রশ্ন কিন্তু সেনাপ্রধান তোলেন। 10 নম্বর পয়েন্ট তিনি বলেন বাংলাদেশ সরকার অজান্তেই বাংলাদেশকে একটি প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিলেন, যেই যুদ্ধ কোনোভাবেই কিন্তু হতে পারে না। এই হলো 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর কথা তিনি বলেন আজকের পর থেকে রাস্তায় কোনো ধরনের অরাজকতা, মব কিচ্ছু কিন্তু হবে না। স্পেশালি ছাত্ররা যে ধরনের মব তৈরি করার চেষ্টা করেছেন এবং মব করে দাবি আদায়ের কথা ভেবেছেন, সেই মবের বিরোধিতা সেনাপ্রধান কিন্তু সেদিন এই গোপন মিটিংয়ে করেছিলেন। আপনাদের মনে থাকবে যমুনাতে কিন্তু ছাত্রনেতারা বিক্ষোভ করেছিলেন, মব সৃষ্টি করেছিলেন এবং মব সৃষ্টি করে দাবি করেছিলেন আওয়ামী লীগকে যেন রাজনৈতিক পরিসর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কার্যত এই প্রি প্ল্যান্ড মবের কাছেই সরকার পিছু হটে এবং মানুষকে দেখায় যেহেতু ছাত্ররা চাইছে, সাধারণ মানুষ চাইছে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আসলে এটি সরকারের প্রি প্ল্যানিং একটা অ্যাকশন, সেটা আপনারা বুঝতেই পারবেন, কারণ আন্দোলনকারীদের জলও দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, যেন ওদের গরম না লাগে সেই ব্যবস্থাও করা হয়েছিল। পৃথিবীতে কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার এগিয়ে এসে আন্দোলনকারীদের সাহায্য করে বলছে বাবা তোমরা আরো আন্দোলন করো, এই নাও জলফল খাও, পরবর্তীকালে দেখছি আমরা কি করতে পারি। অর্থাৎ পুরো পরিকল্পনা সেনাপ্রধান ধরেছিলেন। পাশাপাশি শেষ যে পয়েন্টে তিনি বলেছেন 12 নম্বর পয়েন্ট, যে সংস্কার যে করার কথা হবে, যেই সংস্কারকে নিয়ে সেনাবাহিনীর যে পরামর্শ, সেই পরামর্শকে গুরুত্ব কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি? আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলাম, আমরা পুরো বুঝেছি যে দেশটা কিভাবে চালানো উচিত, তাহলে আমাদের পরামর্শ কেন শোনা হলো না? মোহাম্মদ ইউনূসের সরকারকে পরিষ্কার প্রশ্ন কিন্তু সেনাপ্রধানের পক্ষ থেকে করা হয়েছে। এই 12টি পয়েন্ট আজকে আল জাজিরার এক সাংবাদিক প্রকাশ করেছেন এবং তিনি আরো অত্যন্ত অনেক গভীরে গিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আমার মনে হলো এই 12টা পয়েন্ট আপনাদের জানা দরকার। সহজ সরল ভাষায় অন্তত বাংলাদেশের সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের বিরোধের জায়গাগুলো আন্তর্জাতিক স্তরে বহু মানুষের এই মুহূর্তে পৌঁছানো দরকার, তাহলেই আপনারা বুঝবেন বাংলাদেশ আসলে কোন দিকে এগোচ্ছে। পাশাপাশি সেনাপ্রধান পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন কোন রকম রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে পারবেন না। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চীনকে ডেকে এনেছে, বিদেশি শক্তিকে ডেকে এনেছে, বিভিন্ন এয়ারবেস তৈরি করার কথা ভাবছে, 7 সিস্টার্স নিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, এমনকি ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে দেশকে চমকানোর চেষ্টা করছেন, সেনাপ্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন আসলে এই মোহাম্মদ ইউনূসের অভিসন্ধিগুলোকে কোনোভাবে আর সেনাপ্রধান প্রশ্রয় দেবেন না। আর এরপরেই শুরু হয়ে যায় পদত্যাগ নাটক। পরবর্তীকালে বিএনপি ইউনূসের উপর চাপ বাড়ায় এবং বিএনপি কার্যত বুঝিয়ে দেয় তারা আর এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই সরকারের দালাল ছাত্র নেতাদের সঙ্গে নেই। ফলে মোহাম্মদ ইউনূস বুঝে যান তার বিদায় ঘন্টাটা বেজে গেছে।
ফলে তিনি পদত্যাগ করতে চান। যদিও পদত্যাগ করতে চান আর পদত্যাগ করে ফেললাম, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মোহাম্মদ ইউনূস ভাঙবেন, তবু মচকাবেন না। সাধারণ মানুষ যতক্ষণ না তার ঘাটটাকে মচকে দিচ্ছেন ততক্ষণ অবধি গদি তিনি ছাড়বেন না। দেহত্যাগ না করলে পদত্যাগ করব, এই প্রবণতা মোহাম্মদ ইউনূসের নেই। তবে সেনাপ্রধান 10 থেকে 12টি এই ধরনের হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে মোহাম্মদ ইউনূস না চাইলেও তাকে সরতে হবেই। না সরলে সেনাপ্রধান ভয়ঙ্কর অ্যাকশনে যাবেন। হয়তো বাংলাদেশ সামরিক শাসনের দিকে ফের একবার এগিয়ে গেল সেনাপ্রধানের এই ধরনের হুঁশিয়ারির পর। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।